हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। तो प्रिय भाई बोनेरा आज के आमी तोमादेर पढ़ाते चलेছি एकादश श्रेणीर एकटी गद्य उपमान्यु कथा और तोमादेरके बोलছি আজকে আমি তোমাদের প্রথম ঠিক আছে কি পড়াতে চলেছি বলো তো তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে সংস্কৃত বিষয়ে একটি গদ্য আছে গদ্যের নাম হচ্ছে উপমান্যু কথা। এবারে উপমান্যু কথা এই গদ্যটি পড়ার আগে তোমাদের জানতে হবে কি জানতে হবে যে উপমান্যু কথা এর অর্থ কি কি বললাম বলো তো উপমান্যু কথা এর অর্থ কি উপমান্যু কথা এর অর্থ হচ্ছে উপমান্যুর কাহিনী বা গল্প কি বললাম বলো তো উপমান্যুর কাহিনী বা গল্প। কিন্তু আমরা পড়াতে যাওয়ার আগে সর্বে মিলিত্বা একবারম বদন্তু সর্বে মিলিত্বা একবারম বদন্তু উচ্চৈ বদন্তু হরি ওম পুনঃপি বদন্তু সর্বে হরি ওম হয়েছে। এবারে দেখো উপমান্যু কথা এটি একটি গদ্যের নাম কিসের নাম বলো তো গদ্যের নাম যার অর্থ হচ্ছে উপমান্যুর কথা বা কাহিনী যার অর্থ কি বললাম উপমান্যুর কথা বা কাহিনী। এবারে এই যে গদ্যটি এই যে উপমান্যু কথা এই যে গদ্যটি আছে এই গদ্যটি কার লেখা দেখো তো কি দেওয়া আছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব কি বললাম বলো তো মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। আর যেসব ভাই বোন আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো তোমাদেরকেও বলছি যে আমার কথা তোমরা খুব ভালো করে শোনার চেষ্টা করো দেখবে এই যে উপমান্যু কথা এই গদ্যটি যে আছে এটি একেবারেই বুঝে যাবে। তো ঠিক আছে কি বললাম বলো তো উপমান্যু কথা এর এই গদ্যাংশের রচয়িতাকে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এবারে এই যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব ঠিক আছে এই যে নামটা এই নামের কিন্তু অর্থ আছে। এবারে ব্যাসদেবকে কৃষ্ণদ্বৈপায়ন বলা হয় কে বা বলা হয় কেন ব্যাসদেবকে কৃষ্ণদ্বৈপায়ন বলা হয় কেন এটি আগে আমাদের জানতে হবে। এবারে দেখো তো কি দেওয়া আছে যে এই যে কৃষ্ণ এই কৃষ্ণ দ্বৈপায়ন এ কারণেই বলা হয় ব্যাসদেবের যে গায়ের রং সেটা ছিল কৃষ্ণবর্ণের বলতে কি বলতে পারবে কালো বর্ণের সেই জন্য তার নামের আগে কৃষ্ণ আর তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন বলো তো দ্বীপে সেই জন্য তাকে দ্বৈপায়ন বলা হয়। তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন বোঝা গেল কেন বলা হয় যদি আমি কাউকে জিজ্ঞাসা করি যে আচ্ছা ব্যাসদেবকে কৃষ্ণ দ্বৈপায়ন বলা হয় কেন তখন কি বলতে হবে যে মহর্ষি ব্যাসদেবকে কৃষ্ণ দ্বৈপায়ন এ কারণেই বলা হয় ব্যাসদেবের গায়ের রং ছিল কালো বর্ণের এমনকি তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে কি বলা হয় তাকে কৃষ্ণ দ্বৈপায়ন বলা হয়। এই মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের আরেকটি নাম আছে সেটি হচ্ছে কি উচ্চারণ হবে বলো তো বেদ ব্যাস। এবারে বেদ ব্যাস নাম কেন হয়েছে এটাও জানতে হবে। আমরা যখন উপমান্যু কথা গদ্যটি পড়ছি আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানবো যে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন এর রচয়িতা। এবারে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়নকে বা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবকে কেনই বা কৃষ্ণদ্বৈপায়ন বলা হয় আবার কেনই বা বেদ ব্যাস বলা হয় কৃষ্ণদ্বৈপায়ন আমাদের জানা হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছো তো সবাই পাক্কা। এবারে এই যে বেদ ব্যাস এটা কেন বলা হয়েছে এই বেদ ব্যাস এ কারণেই বলা হচ্ছে ভালো করে মনে রাখবে এ কারণেই বলা হয়েছে যে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব কি করেছিলেন আমাদের কটি বেদ আছে বলো তো চারটি বেদ মনে আছে ঋক সাম যজু অথর্ব এই চারটি বেদকে চার ভাগে ভাগ করেছিলেন কি ব্যাসদেব সেই জন্য তার আরেকটি নাম হচ্ছে বেদ ব্যাস। তাহলে দেখো এবারে তাহলে কৃষ্ণদ্বৈপায়ন কেন বলা হলো তারপর হচ্ছে বেদ ব্যাস কেন বলা হলো বোঝা গেছে। কৃষ্ণদ্বৈপায়ন এ কারণেই বলা হচ্ছে আবারও বলছি আমি ঠিক আছে মহর্ষি ব্যাসদেবের গায়ের রং কালো ছিল বা কালো বর্ণের ছিল এমনকি তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে বলা হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন। এবারে বেদ ব্যাস নামটা কেন হয়েছে বেদ ব্যাস নামটা এ কারণেই হয়েছে কারণ তিনি বেদকে চারটি ভাগে ভাগ করেছিলেন কয়টি ভাগে ভাগ করেছিলেন চারটি ভাগে বোঝা হয়েছে। এবারে উপমান্যু কথা এর যে মূল গ্রন্থ সেটাও তোমাদের জানতে হবে এই উপমান্যু কথার মূল গ্রন্থ হচ্ছে মহাভারত বোঝা যাচ্ছে মহাভারতের নাম শুনেছো আগে মহাভারতের একটি চরিত্রের নাম বা একজন চরিত্রের নাম কে বলতে পারবে হ্যাঁ অর্জুন ঠিকই বলেছো ঠিক আছে। মহাভারত হচ্ছে মূল যে গ্রন্থ তাহলে উপমান্যু এই গদ্যাংশটির মূল গল্প গ্রন্থের নাম কি বলো তো দেখেই বলো কি
মহাভারত। কি বললাম বলো তো? মহাভারত। এই মহাভারতের একটি পর্ব আছে আদি পর্ব। এই মহাভারতের একটি পর্বের নাম হচ্ছে আদি পর্ব। আচ্ছা, তার আগে আমাদের আরো জানতে হবে মহাভারতের কয়টি পর্ব ছিল। এটা তো অনেক আগে জানার কথা আমাদের। মহাভারতের কয়টি পর্ব? 18টি পর্ব। যারা না থাকলেও জেনে নাও সবাই, মহাভারতের 18টি পর্ব। কয়টি পর্ব বললাম? 18টি পর্ব। এই 18টি পর্বের মধ্যে প্রথম পর্বের নাম হচ্ছে আদি পর্ব। প্রথম পর্বের নাম কি? আদি পর্ব। এই আদি পর্বের আবার কতগুলি উপপর্ব আছে। এই আদি পর্বের আবার কি আছে? কতগুলি উপপর্ব আছে। সেই উপপর্বগুলির মধ্যে একটি পর্বের নাম হচ্ছে পৌষ পর্বাধ্যায়। কি বললাম? পৌষ পর্বাধ্যায়। এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এটা উৎস বলছি, আমি আগে বলে দিচ্ছি। আমার প্রত্যেকটি ভাই বোনদের আমি সুন্দরভাবে বলে দিচ্ছি, এগুলো মনে রাখার বিষয়। এগুলো থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এমনকি দিতে পারে। কিভাবে? উপমান্যু কথা গল্পটির বা গদ্যাংশটির মূল গ্রন্থের নাম কি? কি হবে? মহাভারত। কি হবে বলো তো? মহাভারত। এবারে যদি বলা হয় যে উপমান্যু কথা গদ্যাংশটির যে মূল গল্প গ্রন্থ মহাভারতের মোট কয়টি পর্ব? 18টি পর্ব। এবারে এই 18টি পর্বের মধ্যে কোন পর্ব থেকে তোমাদের উপমান্যু নেওয়া হয়েছে? আদি পর্ব। এবারে আদি পর্বের কোন পর্বতে উপমান্যু কথা গদ্যাংশটি আছে? তখন বলতে হবে পৌষ। পয় ঔকার মধুনস শয়ে জফলা প বয় রেপ আকার ধয় জফলা আকার অন্তস্থায় পৌষ পর্বাধ্যায়। কি বললাম? পৌষ পর্বাধ্যায়। ঠিক আছে। এখানে হচ্ছে এই পৌষ পর্বাধ্যায়ে 3টি গল্প আছে। মোট কয়টি গল্প আছে? 3টি। মনে রাখবে কয়টি গল্প? 3টি। একটি হচ্ছে উপমান্যু, ঠিক আছে, আরেকটি হচ্ছে আরণী কথা, আরেকটি হচ্ছে বেদ কথা। ঠিক আছে। তাহলে কি বললাম? উপমান্যুর আছে, উপমান্যুর কাহিনী আছে, আরণীর কাহিনী আছে, আর বেদ একজনের নাম বা একজন শিষ্যের নাম। ঠিক আছে। আচ্ছা, বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারছো তো তোমরা? পাক্কা? ঠিক আছে। তাহলে এবারে পরে চলে যাই। আচ্ছা, এখানে কারো কোথাও সমস্যা নেই তো? হ্যাঁ, সমস্যা নেই তো? আবারও আমি লাস্টবারের মতো বলছি, উপমান্যু কথা এটি একটি গদ্যের নাম। কিসের নাম? গদ্যের নাম, যার অর্থ হচ্ছে উপমান্যুর কথা বা কাহিনী। এই গদ্যের রচয়িতা হচ্ছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এবারে ব্যাসদেবকে কৃষ্ণদ্বৈপায়ন বলা হয় কেন? এর উত্তরে তোমরা বলতে পারো যে ব্যাসদেবের গায়ের রং কালো বর্ণের ছিল, এমনকি তিনি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে ব্যাসদেবকে কৃষ্ণদ্বৈপায়ন বলা হয়। এবারে ব্যাসদেবকে বেদ ব্যাস বলা হয় কেন? এর উত্তরে আমি কি বললাম যে মহর্ষি ব্যাসদেবকে বেদ ব্যাস বলা হয় কারণ তিনি বেদকে 4টি ভাগে ভাগ করেছিলেন। তিনি বেদকে কয়টি ভাগে ভাগ করেছিলেন? 4টি ভাগে ভাগ করেছিলেন। সে কারণেই তাকে কি বলা হয়? বেদ ব্যাস। ঠিক আছে। এবারে উপমান্যু কথা এই গদ্যাংশটির মূল গল্প গ্রন্থের নাম হচ্ছে বা মূল যে গ্রন্থ সেটার নাম হচ্ছে মহাভারত। কি বললাম? মহাভারত। এই মহাভারতের 18টি পর্ব আছে। কয়টি পর্ব আছে? 18টি পর্ব আছে। এই 18টি পর্বের মধ্যে প্রথম পর্ব হচ্ছে আদি পর্ব। কি পর্ব? আদি পর্ব। এই আদি পর্বের আবার কতগুলি উপপর্ব আছে। কি আছে? উপপর্ব। মানে পর্বরে আবার পর্বকে কি বলা হয়? উপপর্ব বলা হয়। এই উপপর্বের মধ্যে পৌষ পর্বাধ্যায় খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই নামটা, পৌষ পর্বাধ্যায়। এই পৌষ পর্বাধ্যায়ে মোট 3টি আছে, 3টি গল্প আছে, উপমান্যু কথা, আরণী আর বেদ কথা। ঠিক আছে। এই 3টির মধ্যে তোমাদের পাঠ্যাংশে কি দেওয়া হয়েছে? উপমান্যু কথা। বোঝা গেছে? এবারে আমরা সরাসরি কোথায় যাব? পাঠ্যাংশে চলে যাব। দেখো, দুভাবেই দেওয়া আছে এখানে। মূল পাঠ সংস্কৃত হরফে দেওয়া আছে, আবার বঙ্গলিপিতে পাঠ মানে সেটাই দেওয়া আছে, বাংলা হরফে দেওয়া আছে। ঠিক আছে। তোমাদের যেটা সুবিধা হবে সেটাই তোমরা লক্ষ্য করবে। এবারে এখানে পড়াটা দেওয়া আছে কি যে অথ অপর শিষ্য তস্য এব আয়দস্য ধৌমস্য উপপন্নু নামঃ। কি আছে? ভালো করে বোঝার চেষ্টা করো। অথ অপর এখানে আছে। এবারে প্রশ্ন করতে পারো, ও দাদা ওখানে তো অথাপর আছে, আপনি অথ অপর উচ্চারণ করছেন। আছে না? নিচে দেখো অথাপর আছে না? আমি কি বললাম? অথ অপর। ঠিক আছে।
এখানে হচ্ছে সন্ধিযুক্ত আছে, কি আছে? সন্ধিযুক্ত। কিন্তু সন্ধি ভেঙে ভেঙে পড়লে বেশি সহজ মনে হয়। কি মনে হয়? সহজ। নইলে ওই উচ্চারণ করতে গিয়ে কোথায় যে আটকা পড়ে যাবে উচ্চারণটা মুখের মধ্যে, ঠিক আছে, আর উচ্চারণে হবে না। সেই জন্য অনেক সময় কি করতে হয়? সন্ধি ভেঙে ভেঙে পড়তে হয়। বোঝা গেছে? তোমরা সবাই চুপ করে আছো কে? আচ্ছা সবাই মিলে বলো তো হরি ওম। বাহ, তাহলে শুনছো তোমরা। মাঝে মাঝে আমার মনে হয় আমার কথা বুঝতে পারছে কিনা কেমন কেমন লাগে। ক্যামেরা আছে, ক্যামেরা কাজ করুক না, আমরা আমাদের কাজ করছি, কে পড়াশোনাই তো করছি, তাই না? আচ্ছা দেখো কি আছে, এবারে ভালো করে শুনবে। কি আছে দেখো তো, যে অথ অপর শিষ্য তস্য এব আয়দস্য ধৌমস্য উপমান্যু নামঃ। এটাকে এমন করেও পড়া যায়, অথ অপর শিষ্য তস্য এব আয়দস্য ধৌমস্য উপমন্যু নাম। এর অর্থ হচ্ছে কি, যে আয়ধৌমের, কি নাম বললাম বলো তো? আয়ধৌমের। এই নামটা মনে রাখার চেষ্টা করবে, খুব গুরুত্বপূর্ণ নাম। আয়ধৌমের। আমার হাতের লেখা বোঝা যাচ্ছে? কারণ আমার হাতের লেখা খুবই ভালো। আয়ধৌমের, সরিয়া অন্তস্থ ইকার দ, ধৌমের, ঠিক আছে? আয়ধৌম, কি নাম বললাম বলো তো? আয়ধৌম। দেখো আয়ধৌমের অপর একজন শিষ্যের নাম হলো উপমান্যু, ঠিক আছে? আয়ধৌমের অপর একজন শিষ্যের নাম হলো কি? উপমান্যু। তাহলে দেখো আয়ধৌম কি? একজন গুরুদেব, কি বলতো? গুরুদেব বা আচার্য। প্রাচীনকালে যে শিক্ষা গ্রহণ করা হতো, মানে প্রাচীনকালে যে পঠন পাঠন ছিল, আচ্ছা গুরু গৃহে গিয়ে পঠন পাঠন করতে হতো না? আশ্রমে। জানো কি প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? জানো? গুরু গৃহে গিয়ে কিন্তু পঠন পাঠন করতে হতো, সেখানে আশ্রমেই থাকতে হতো। আবার সবাই যে শিক্ষাদান, ঠিক আছে, সবাই শিক্ষা বা শিক্ষিত হতে পারে না। তখন গুরুদেব কি করতেন, যে গুরুদেবেরা বা প্রাচীনকালে যে ঋষিরা বা গুরুদেবেরা ছিলেন, তারা সবাইকে শিক্ষা দিতেন না, ঠিক আছে? তো অত কিছু আলোচনায় আমরা যাব না। এটা হচ্ছে প্রাচীনকালে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে তোমাদের পাঠ্যাংশে তুলে ধরা হয়েছে। সেই পাঠ্যাংশে আছে ঋষি আয়ধৌম বা আচার্য আয়ধৌম, একজন গুরুদেবের নাম। কিসের নাম? গুরুদেবের বা শিক্ষকের নাম, ঠিক আছে? এখন শিক্ষক কিন্তু তখন গুরুদেব, ঠিক আছে? তার নাম হচ্ছে আচার্য আয়ধৌম। এই আয়ধৌমের অপর একজন শিষ্যের নাম উপমান্যু। কি বলতো? উপমান্যু। তাহলে দেখো এখানে প্রথম লাইনে বলা হচ্ছে কি, যে আচার্য আয়ধৌমের অন্যতম একজন শিষ্যের নাম হলেন উপমান্যু। আচ্ছা অন্যতম একজন বলা হলো কেন? কারণ আয়ধৌমের অনেক শিষ্য ছিলেন, ঠিক আছে? কি বললাম বলো তো? আয়ধৌমের অনেক শিষ্য ছিলেন, তার মধ্যে 3 জন শিষ্য হচ্ছে বিখ্যাত ছিল। 3 জন শিষ্য কি ছিল? বিখ্যাত। মনে রাখবে, নামগুলো বলছি। 1 নম্বর হচ্ছে উপমান্যু, 2 নম্বর হচ্ছে আরুণি, 3 নম্বর হচ্ছে বেদ। কি বললাম? উপমান্যু, আরুণি, বেদ, ঠিক আছে? এই 3 জন শিষ্য আচার্য আয়ধৌমের বিখ্যাত ছিল, বা খুব নামকরা স্টুডেন্ট, যাকে বলা হচ্ছে নামকরা স্টুডেন্ট, ঠিক আছে? তখন তো নামকরা শব্দটা ছিল না, কিন্তু তখন অন্য কিছু বলা হতো। আচ্ছা আমার কথাগুলো বুঝতে পারছো তো সবাই? এবারে দেখো, তাহলে প্রথম লাইনে বলা হলো যে আয়ধৌমের অপর একজন শিষ্যের নাম হলো কি? উপমান্যু। তারপরে দেখো, তম উপাধ্যায় প্রেষয়া মাসহ বাৎস উপমান্য গা রাক্সবত ইতি। এবারে দেখো কি বলছে, তম উপাধ্যায় প্রেষয়া মাসহ বাৎস উপমান্য গা রাক্সব ইতি। এর অর্থ হচ্ছে যে, আচ্ছা বৎস উপমান্যু, তুমি একটা কাজ করো। মানে গুরুদেব আচার্য আয়ধৌম কি ছিলেন? গুরুদেব ছিলেন। আচার্য আয়ধৌম উপমান্যুকে আদেশ করলেন, ঠিক আছে? আদেশ করলেন প্রেষয়া মান। এই যে প্রেষয়া মাসহ, এর অর্থ হচ্ছে আদেশ করা। আচার্য আয়ধৌম তার অন্যতম শিষ্য উপমান্যুকে আদেশ দিলেন যে বৎস উপমান্যু, তুমি এই গরুগুলিকে লক্ষ্য করো, মানে তুমি গরুগুলি দেখাশোনা করো, গরুগুলির দেখভাল তুমি করবে। তাহলে দায়িত্ব কি হলো? উপমান্যুর দায়িত্ব কি ছিল? গরুগুলির দেখাশোনা করা বা গাভীগুলির কি দেখাশোনা করা, এটা দায়িত্ব দিলেন। কে দিলেন বলো তো? আচার্য আয়ধৌম, ঠিক আছে? কাকে দিলেন? উপমান্যুকে। এবারে তারপরে দেখো, স উপাধ্যায় বচনাৎ অরাক্ষত গা। সে তারপর থেকে কি করতো উপমান্যু, যে গুরুদেবের কথা অনুযায়ী, গুরুদেবের কথা অনুসারে কি করেছিলেন?
উপমান্যু যে গরুগুলির দেখভাল করেছিলেন, মানে দেখাশোনা করেছিলেন। আশ্রমের যে গরু, ঠিক আছে, বা গাভীগুলো ছিল সেগুলো হচ্ছে দেখাশোনা করেছিলেন। কে বলতো? উপমান্যু। তারপরে দেখো, স চ আহেনি গা রক্ষিতওয়া দিবস ক্ষয়ে অভি আগম্য উপাধ্যায়স্য অগ্রত স্থিতওয়া নামচক্রে। সেই উপমান্যু কি করেছিলেন? যে প্রতিদিন গাভীগুলো দেখাশোনা করে দিনের শেষে, আচ্ছা দিনের শেষে মানে কি? সন্ধ্যাবেলা। দিনের শেষে সেগুলিকে মানে সারাদিন রক্ষা করার পর, গাভীগুলো বা গরুগুলিকে উপমান্যু সারাদিন রক্ষা করার পর দিনের শেষে গুরুদেবের সামনে এসে দিবস ক্ষয়ে অভি আগম্য উপাধ্যায়স্য অগ্রত স্থিতওয়া নমচক্রে। এর অর্থ হচ্ছে যে গুরুদেবের সামনে এসে সারাদিন দেখভাল করার পর গরুগুলির, ঠিক আছে, গুরুদেবের সামনে এসে বলে যে গুরুদেব আপনাকে নমস্কার জানাচ্ছি, আপনাকে প্রণাম। ঠিক আছে, কি বলছে? আপনাকে প্রণাম। আজকাল কি শিক্ষককে দেখলে কেউ প্রণাম করে? ওই একদিনে আছে আমাদের, কি জানো, মাস্টার নাম 5ই সেপ্টেম্বর, তাই না? শিক্ষক দিবস। ওটা কোন ধরনের শিক্ষক দিবস? নিজের মা বাবাকে প্রণাম না করে টিউশনে এসে বা স্কুলে গিয়ে হ্যাপি টিচার্স ডে স্যার, খুব ভালো না? হয় কি না বলো? সেই জন্য প্রথম দিন কি বলেছিলাম? আমরা কোন দুনিয়ায় আছি? মনে আছে? কোন দুনিয়ায় আছি? আজব দুনিয়ায়। যাই হোক, তো আপনাকে নমস্কার জানাচ্ছি গুরুদেব, আপনাকে প্রণাম। কে এমন করলেন বলো তো? উপমান্যু। কি কাজ করার পরে? গরুগুলি বা গাভীগুলি দেখভাল করার পরে বা দেখাশোনা করার পরে সারাদিন ধরে দেখে দিনের শেষে সন্ধ্যাবেলায় এসে গুরু গৃহে গিয়ে, মানে গুরুর সামনে গিয়ে, ঠিক আছে, গুরুদেব আপনাকে নমস্কার জানাচ্ছি, গুরুদেব প্রণাম নিবেন। তারপরে দেখো, তম উপাধ্যায় পিবান্নম আপশ্যত উবাচ চ এনম বৎস উপমান্যু কেন বৃত্তিম কল্পয়াসি পিবানোসি দিরম ইতি। এর অর্থ হচ্ছে যে যখন প্রণাম জানালেন উপমান্যু গুরুদেবকে বা আয়ত ধৌম্যকে, আচার্য আয়ত ধৌম্যকে, নামটা মনে থাকবে তো, আচার্য আয়ত ধৌম্যকে, তখন যখন প্রণাম করলেন এমন করে যে গুরুদেব আপনাকে প্রণাম জানাচ্ছি, আমার প্রণাম গ্রহণ করবেন গুরুদেব। তারপরে এবারে তাকে দেখে আচার্য আয়ত ধৌম্য, মানে গুরুদেব দেখছেন, আচ্ছা বৎস উপমান্যু, আচ্ছা তোমাকে একটু হৃষ্টপুষ্ট লাগছে, হৃষ্টপুষ্ট বা একটু মোটাসোটা দেখাচ্ছে, হৃষ্টপুষ্ট কিন্তু, ঠিক আছে, হয়রি মদিনার 6টা, পয়রুষু মদিনার 6টা, হৃষ্টপুষ্ট। কেউ আবার রুষ্টপুষ্ট উচ্চারণ করবে। স্থূল যাকে, স্থূল মানে কি? মোটাসোটা। স্থূল মানে কি? মোটাসোটা। এবারে বলছে কি, আচ্ছা বৎস উপমান্যু, তোমাকে বেশ মোটাসোটা দেখছি, বেশ রুষ্টপুষ্ট হয়ে গেছো। আচ্ছা বলো তো উপমান্যু, তুমি কেমন করে জীবিকা নির্বাহ করছো? মানে কেমন করে তোমার দিন কাটছে, জীবনযাপন কেমন করে করছো, কি খাচ্ছ তুমি? এমন করে বললেন। কে কাকে বললেন বলো তো? আয়ত ধৌম্য, আচার্য, আমারই ভুল হলো, আচার্য আয়ত ধৌম্য তার অন্যতম শিষ্য উপমান্যুকে বললেন। তারপরে দেখো, এবারে উপমান্যু বলবে, স উপাধ্যায়ম প্রতিবাচ ভৈক্ষ্যান বৃত্তিম কল্পয়ামিতি তম উপাধ্যায় প্রতিবাচ মম অনিবেদ্য ভৈক্ষ্যম ন উপবাক্তব্যমিতি। কে আছে? ন উপবাক্তব্যমিতি। এর অর্থ দেখো, এবারে এখানে কি বলা হচ্ছে? এখানে যখন এমন করে বললেন, এবারে কি বলছে? যে উপমান্যু বলছে, কি বলছে বলো তো? যে গুরুদেব আমি ভিক্ষা করে জীবনযাপন করছি, আমি ভিক্ষা করে জীবনযাপন করছি, ঠিক আছে। তার মানে উপমান্যু কি করে জীবনযাপন করছে? ভিক্ষা বা ভিক্ষাবৃত্তির দ্বারা আমি জীবনযাপন করছি গুরুদেব। এবারে গুরুদেব বললেন, আবার পুনরায় বললেন, কি বললেন দেখো, যে এটা তো ঠিক নয় বৎস উপমান্যু, তুমি ভিক্ষা করে জীবনযাপন করছো, ঠিক আছে বাবা, কিন্তু এটা তো ঠিক নয়। কারণ তুমি ভিক্ষা করে জীবনযাপন করছো, সেই ভিক্ষাদ্রব্য বস্তু আমাকে কি নিবেদন করেছো? আমাকে নিবেদন করেছো কি? এমন করে বললেন, এটা তো ঠিক নয়। তাহলে দেখো, আশ্রমে থাকলে স্পষ্ট বুঝতে পারছি আমরা, যখন গুরুদেবের আশ্রমে বা শিক্ষা গ্রহণে কেউ থাকে প্রাচীনকালে, তখন সব কিছু গুরুদেবের
কি করে আদেশ নিয়ে করতে হয়, সবকিছু গুরুদেবের কি আদেশ নিয়েই করতে হয়। ঠিক আছে, ভিক্ষা দ্রব্য সে ভিক্ষা করে করে খায়, ভিক্ষা করে করে জীবনযাপন করতেন, কে বলতো উপমান্যু। সেটাও তাকে নিবেদন করতে হবে, কাকে? আচার্য আয়তধৌম্যকে বা উপমান্যু গুরুদেবকে। সেজন্য বলছে এটা তো ঠিক নয়, আমাকে নিবেদন না করে বৎস উপমান্যু এটা তুমি করছো, এটা তো ঠিক নয় বাবা। ঠিক আছে, এখানে আবার বাবা নেই, আমি এমনি করে বলছি। ঠিক আছে, এবারে নেক্সট পরের প্যারায় কি আছে দেখো, এবারে দেখো, স তথা ইতি উক্তবা পুনঃ আরক্ষদ্গা রক্ষিতবা চ আগম্য তথা এব উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিতবা নম চক্রে। এর অর্থ হচ্ছে যখন, আচ্ছা এর প্রথম যে পেরাটা আমরা কোথায় ছাড়লাম বলো তো, এটা তো ঠিক নয় উপমান্যু, তুমি আমাকে নিবেদন না করে তুমি ভিক্ষাবৃত্তি করছো, সেটার মাধ্যমে জীবনযাপন করছো। আমাকে নিবেদন না করে মানে প্রথমে গুরুদেবকে কি করতে হবে? নিবেদন করতে হবে, দিতে হবে, তাই না? এবারে সেই কথার উত্তরে উপমান্যু কি বলেছে? স তথা ইতি উক্তবা পুনঃ অরাক্ষজ্ঞা, মানে আচ্ছা গুরুদেব আপনি যা আদেশ করবেন, আচ্ছা গুরুদেব আপনি যা আদেশ করবেন, মানে আপনি যেটা বলবেন তাই হবে। তার মানে কি বোঝা যাচ্ছে? এবার থেকে আমি আপনাকে নিবেদন করব, এবার থেকে আমি আপনাকে কি করব? নিবেদন করব। এটার এই লাইনটার উত্তর কিন্তু এই লাইনটার মাধ্যমে কিন্তু ওটাই বোঝাচ্ছে, স তথা ইতি উক্তবা পুনঃ অরাক্ষজ্ঞা, মানে সে তাই হবে বলে। তাই হবে মানে কি? আপনি যা আদেশ করেন, আপনি যেটা চান সেটাই হবে। তার মানে আমি আপনাকে এবার থেকে নিবেদন করব। এরকম করে নিবেদন করে, ঠিক আছে, এরকম করে কথা দিয়ে পুনরায় আবার সেই তার কাজ কি ছিল? হ্যাঁ, গরু চড়ানো, ঠিক আছে, বা গরুর বা গাভীগুলি কি করা? দেখাশোনা করানো, ঠিক আছে, দেখাশোনা করা বা গোচারণ করা। এবার পুনরায় আগের মতো করে কাজ করা শুরু করলো, কে বলতো? উপমান্যু। তারপরে দেখো আগের মতো করেই পুনরায়, আগে কেমন করে, যেমন সারাদিন গোচারণের পর বা গরু চড়ানোর পর কি করত? যে আশ্রমে এসে গুরুদেবের সামনে কি করত? প্রণাম করত, গুরুদেব আপনাকে প্রণাম, ঠিক আছে, প্রণাম নেবেন, আপনাকে নমস্কার জানাচ্ছি গুরুদেব, আপনি আমার এই নমস্কার বা প্রণাম স্বীকার করুন। এমন করে আবার পুনরায় আসে, এমন করে আগের মতোই কাজ করে, আগের মতোই কাজ করে পুনরায় বলে, গুরুদেব আপনাকে নমস্কার জানাচ্ছি, আপনাকে প্রণাম, আমার প্রণাম বা এই শিষ্যের প্রণাম আপনি গ্রহণ করবেন। তারপরে দেখো এবারে কি আছে, তম উপাধ্যায় তথাপি পিবানম আপশ্যৎ পিবানম এব দৃষ্ট উবাচ বৎস উপমান্য সর্বম শেষ ততস্তে ভৈক্ষাম গৃহান্নামি কেন ইদানিম বৃত্তিম কল্প অসি ইতি। এবারে দেখো, এবারে আবার যখন প্রণাম এমন করে প্রণাম করলেন যে গুরুদেব এই শিষ্যের প্রণাম আপনি স্বীকার করবেন, পুনরায় গুরুদেব তাকে কি দেখছে? আবার মোটাসোটাই দেখছে, স্থূলই দেখছে। গুরুদেবের দৃষ্টি শুধু তার শরীরটার দিকে, স্থূলে দেখছে। এবারে তারপরে কি করছে? যে বৎস উপমান্যু, আচ্ছা আমি তো তোমার কি করছি? তোমার ভিক্ষালব্ধ দ্রব্য, মানে ভিক্ষা করে তুমি যা পাচ্ছ সবকিছু আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা বাছা, এবারে কেমন করে তুমি জীবনযাপন করছো? এবারে কেমন করে তুমি জীবনযাপন করছো এটা বলো তো। তারপরে এবারে কি বলছে দেখো, স এবং উক্ত উপাধ্যায়ন প্রতিবাচ ভগবতে নিবেদ্য পূর্বম অপরম চরামি তেন বৃত্তিম কল্পয়ামিতি। এবারে কি বলছে? যে গুরুদেব প্রথমবার ভিক্ষা করার পর, আমি প্রথমবার ভিক্ষা করার পর আপনাকে নিবেদন করি, তারপর দ্বিতীয়বার আবার ভিক্ষা করি, দ্বিতীয়বার আবার কি করি? ভিক্ষা করি। তাহলে দেখো প্রথমবার ভিক্ষা করার পর গুরুদেবকে নিবেদন করে। আমার প্রিয় ভাই বোনেরা, অনেকে তোমরা গালে হাত দিয়ে শুনছো, গালে হাত না দিয়ে শুনলে আমি হয়তোবা খুশি হব। কোথায় ছাড়লাম আমি? প্রথমবার ভিক্ষা করার পর গুরুদেবকে নিবেদন করেন, কে করেন বলো তো? উপমান্যু। তারপর দ্বিতীয়বার আবার ভিক্ষা করেন, দ্বিতীয়বার আবার কি করেন? ভিক্ষা করেন। এবারে দেখো তারপর কি হয়েছে, এবারে এই কথা কে কাকে বললেন বলো তো? উপমান্যু তার গুরুদেব আচার্য আয়তধৌম্যকে বললেন। এবারে দেখো তারপরে কি বলছে, তম উপাধ্যায় প্রতিবাচ ন এসা বা নৈসা নেয়া গুরুবৃত্তি, নৈসা ন্যায়্য গুরুবৃত্তি অন্যসামপি বৃত্তি উপরাধম করসি ইত্যেবম বর্তমান লুব্ধ ওষি ইতি। এবারে গুরুদেব বললেন, যখন গুরুদেব কেমন করে বললেন উপমান্যু, যে প্রথমবার ভিক্ষা
ভিক্ষা করার পরে যা পাই আপনাকে নিবেদন করি, তারপর দ্বিতীয়বার আবার আমি ভিক্ষা করি, এইভাবে জীবনযাপন করছি। এটা শুনে গুরুদেব তো আবার কি বৎস উপমান্যু, এটা তো ঠিক কাজ নয় বাছা, এটা এটা কিন্তু ঠিক কাজ নয়, এটা একেবারেই ঠিক নয়। কারণ তুমি দ্বিতীয়বার ভিক্ষা করছো, অন্যান্য ভিক্ষুকদের তুমি উপার্জন নষ্ট করছো কেন? আরও তো ভিক্ষুক আছে, তাদের উপার্জন তুমি কেন নষ্ট করছো দ্বিতীয়বার ভিক্ষা করে? আর আজকাল দেখছি তুমি বেশ ভালোই লোভী হয়ে যাচ্ছ, বেশ ভালোই লোভী হচ্ছ। এটা কিন্তু ঠিক উপার্জন নয়। কারণ আরো ভিক্ষুকেরা আছে, অন্যান্যরা আছে, অন্য ভিক্ষুকেরা আছে, তাদের উপার্জন তুমি নষ্ট করেছো কেন? নষ্ট করছো কেন? আজকাল দেখছি তুমি ভালোই লোভী হয়ে যাচ্ছ। কি হয়ে যাচ্ছে? লোভী হয়ে যাচ্ছে। কে কাকে বললেন বলো তো? আচার্য আয়োধ্যৌম তার অন্যতম শিষ্য উপমান্যকে। এরপরে কি আছে দেখি তো, এরপরে এবারে দেখি কি আছে। এবারে দেখো, এবারে আবার সেই কথাটা বলে। কোন কথাটা বলো তো? তথা ইতি উক্তবা গা আরক্ষাৎ রক্ষিত্বা চ পুনঃ উপাধ্যায় গৃহম্য আগম্য উপাধ্যায়স্য অগ্রতে অগ্রতঃ স্থিত্বা নামচক্রে। কি আছে ভালো করে দেখো। তথা ইতি উক্তবা গা আরক্ষাৎ রক্ষিত্বা চ পুনঃ উপাধ্যায় গৃহম আগম্য উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা নামচক্রে। ঠিক আছে? এবারে দেখো এখানে বলছে কি যে তারপরে এর আগে কোথায় ছাড়লাম বলো তো? আগের পেরে কোথায় ছাড়লাম? ওই যে দ্বিতীয়বার ভিক্ষা করা যাবে না, এটা ঠিক কাজ নয় বা ঠিক উপার্জন নয়। আচ্ছা, পরীক্ষায় যদি আসে যে বৎস উপমান্যু এটা কিন্তু ঠিক উপার্জন নয়, কে কাকে বলেছিলেন? ঠিক আছে, এবারে দেখো এর আগে প্রায় সেখানে ছেড়েছিলাম তাই তো। এবারে দেখো এখানে কি বলছে, আবার বলছে তথা ইতি উক্তবা। আবার মানে আচ্ছা গুরুদেব, আপনি যা আদেশ করেন বা আপনি যা ঠিক মনে করেন সেটাই হবে, মানে তাই হবে। তাই হবে মানে আর আমি দ্বিতীয়বার ভিক্ষা করব না, আর আমি দ্বিতীয়বার ভিক্ষা করব না। তারপরে পুনরায় কি করে আবার সেই গোচারণ করা শুরু করে। গোচারণ বলতে গরু চড়ানো, আগের মতোই। আগে যেমন করে সারাদিন গরুচারণ বা গোচারণের পর সন্ধ্যাবেলায় বা দিনের শেষে এসে গুরুদেবকে প্রণাম করতেন, ঠিক তেমনি করে আবারও একদিন কি করেছিলেন? প্রণাম করেছিলেন। গুরুদেব আপনাকে নমস্কার, আপনাকে নমস্কার, আমার প্রণাম স্বীকার করবেন গুরুদেব। তারপরে আবার দেখো কি হয়েছে। তম উপাধ্যায় তথাপি পিবানম এব দৃষ্টা পুনঃ উবাচ অহম তে সর্ব ভিক্ষাম গৃহান্নামি ন চ অন্নচরসি পিবানোসি কেন বৃত্তিম কল্পয়াম ইতি। এবারে গুরুদেব আবার তাকে স্কুল দেখে বা হৃষ্টপুষ্ট দেখে আবার বলছেন, আচ্ছা বৎস উপমান্যু, আমি তোমার প্রথমবার ভিক্ষা করার পরে যা কিছু পাচ্ছ সব কিছু নিয়ে নিচ্ছি, এমনকি তুমি দ্বিতীয়বার আর ভিক্ষা করছো না, দ্বিতীয়বার তুমি ভিক্ষা করছো না। তারপরে এখন তুমি কিভাবে জীবনযাপন করছো? এখনো তোমাকে মোটাসোটাই দেখছি। কিভাবে জীবনযাপন করছো তুমি? মানে প্রথমবার ভিক্ষা করার পরে সেই ভিক্ষা কাকে নিবেদন করতেন? উপমান্যু, গুরুদেবকে। তারপর দ্বিতীয়বার ভিক্ষা করার কি আছে? নিষেধ আছে, ঠিক আছে? দ্বিতীয়বার আর ভিক্ষা করছে না। এবারে কেমন করে জীবনযাপন করছেন উপমান্যু, এটা জানতে চাইলেন আচার্য আয়োধ্যৌম তার শিষ্য বা অন্যতম শিষ্যের কাছে। ঠিক আছে? এবারে দেখো, এবারে স উপাধ্যায়ম প্রতি উবাচ ভো এতাসাম গবাম পয়সা বৃত্তিম কল্পয়ামিতি তম উপাধ্যায় প্রতি উবাচ ন এতৎ ন্যায়ম পয় উপয়োক্তুম ভাবত ময়া অননুজ্ঞাতম ইতি। এর অর্থ হচ্ছে, আচ্ছা গুরুদেব, আমি প্রথমবার ভিক্ষা করি, সেটা আপনাকে নিবেদন করি, দ্বিতীয়বার আর ভিক্ষা করি না। কিন্তু এবারে আমি কেমন করে জীবনযাপন করছি? এই যে গাভীগুলো যে আছে, এই গাভীগুলো হচ্ছে দুগ্ধ পান করে, এই গাভীগুলো দুধ পান করে আমি জীবনযাপন করছি। যেই গাভীগুলোকে কি গোচারণ করে বা গাভীগুলো যে আছে
সেগুলোর হচ্ছে দুধ পান করে আমি জীবনযাপন করছি। এই কথা শুনে গুরুদেব আবার কি বলেছে দেখো, বৎস উপমন্যু, এটা কিন্তু ঠিক কাজ নয়, এটা আরো ঠিক কাজ নয়, এটা একেবারেই ভুল করছো তুমি। কেন? এবারে দেখো সে বলেছে, আচ্ছা এই গাভীগুলো হচ্ছে আশ্রমের গাভী। কোথাকার গাভী? আশ্রমের বা গুরুগৃহের গাভী, ঠিক আছে? এগুলিতে আমার কিন্তু অনুমতি নেই, তুমি আমার অনুমতি ছাড়াই সেই দুধ পান করছো, সেই দুগ্ধ পান করছো তুমি। এটা কি ঠিক কাজ বলো বৎস উপমন্যু? এটাও কিন্তু ঠিক কাজ নয়, এটাও ঠিক কাজ নয়। তারপরে আবার কি হয়েছে? এবারে দেখো, এবারে আবার সেই কথা, কোন কথা বলো তো? স তথা ইতি প্রতিজ্ঞায় গাম রক্ষিত্বা পুনঃ উপাধ্যায় গৃহম মেত্তে গুরু আগ্রত স্থিত্বা নাম চক্রে। এবার সেই প্রতিজ্ঞা করে, কি করে? প্রতিজ্ঞা করে, আচ্ছা গুরুদেব আপনি যা আদেশ করেন তাই হবে, আর আমি এই গাভীগুলো দুধ পান করব না, এই গাভীর দুধ তো আর আমি পান করব না, এরকম প্রতিজ্ঞা করে আবার আগের কাজে ফিরে যান। আগের কাজ বলতে গরু গোচারণ, ঠিক আছে, বা গাভীগুলোর দেখাশোনা করতেন। তো এবার আগের মতোই আবার কি, আগের মতোই কি বলতো, গুরু গৃহে এসে সারাদিন কাজ করার পরে দিনের শেষে গুরু গৃহে এসে আপনাকে নমস্কার জানাচ্ছি গুরুদেব, এই শিষ্যে প্রণাম আপনি স্বীকার করবেন। তারপরে দেখো এবারে আবার তম উপাধ্যায় পিবানম এবা পশ্চাৎ উবাচ চ এনম ভৈক্ষম নাসাসি ন চ অন্নচরসি পয় ন পিবাসি পিবানোসি কেন বৃত্তিম কল্পয়ামিতি। এবারে আবার যখন প্রণাম করলেন, আচ্ছা আচ্ছা বৎস উপমন্যু, তুমি ভিক্ষালব্ধ দ্রব্য তুমি গ্রহণ করছো না, মানে ভোজন করছো না। আচ্ছা তারপরে তুমি দ্বিতীয়বার আর ভিক্ষা করছো না, তারপরে গাভীগুলোর দুধ তুমি পান করছো না। আচ্ছা এবারে বলো তো, এবারে কেমন করে জীবনযাপন করছো? তাও তোমাকে তো মোটা সোটাই দেখছি, আগের মতোই স্থূলই দেখছি, এবারে কেমন করে জীবনযাপন করছো? এবারে কি বলে দেখো, স এব মুক্ত উপাধ্যায়ম প্রতিবাচ ভো ফেনম পিবামি ইয়মি মে বৎসা মাতৃনাম স্থানাম পিবন্ত উদ্গিরন্তি তদ এবমপি বৎসানাম বৃত্তি উপরাধম করস্বেম বর্তমান ফেনমপি ভবান ন পাতুম অহতি ইতি। এবারে উত্তরে কি বললো, যে গুরুদেব আমি এই যে বাছুরগুলো যে আছে, এই বাছুরগুলো গাভীগুলোর দুধ পান করার পরে যেই ফেনা উদ্গীরণ হয়, মানে গাভীর দেখবে যে কি, যে বাছুরগুলো যখন দুধ পান করে, ঠিক আছে, তখন দেখবে মুখ দিয়ে ফেনা বের হয় কিনা বলো? ভালো করে লক্ষ্য করবে, যদি এতদিন লক্ষ্য করো নাই তাহলে আজকে বাড়িতে গিয়ে, যাদের বাড়িতে কি আছে, গরু আছে, ঠিক আছে, লক্ষ্য করবে। ফেনা কি হয়? উদ্গীরণ মানে পরে, সেই ফেনা পান করে আমি জীবনযাপন করছি, ঠিক আছে, সেই ফেনা পান করে আমি কি করছি? জীবনযাপন করছি। এবারে তোমাদের মনে অনেকের মনে প্রশ্ন আছে, আমি জানি, দাদা এই বাছুরের ফেনা খেয়ে কি আবার এই পেট ভরে? হ্যাঁ, আমরা কোন যুগে আছি, আজব দুনিয়ায়। এখন আমাদের কি লাগে? অনেক খাবার দাবার লাগে, মাছ, মাংস, পকোড়া, মাটন কারি, বাবরে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এই পোড়ার মধ্যে এই খাবারের নামগুলো আনবো না, নাহলে কি দিবে? উপরওয়ালা পাপ দিবে। আচ্ছা কোথায় ছাড়লাম আমি? হ্যাঁ, আমি গুরুদেব আমি কি করি, যে এই গাভীগুলো যে আছে, এই গাভীগুলো কি আছে, বাছুরগুলো আছে, বাছুরগুলো দুধ পান করার পরে বাছুরের মুখ দিয়ে যেই ফেনা উদ্গীরণ হয় বা পরে, সেই ফেনা পান করে আমি কি করি? জীবনযাপন করছি। গুরুদেব আবার রেগে গেল, বৎস এটাও ঠিক কাজ নয়, এটাও ঠিক কাজ নয়। এবারে এটাও ঠিক কাজ নয় কেন গুরুদেব? এটাও ঠিক কাজ নয়। আচ্ছা তুমি যে বাছুরগুলোর যে ফেনা পান করছো, আচ্ছা চিন্তা করেছো যে সেই বাছুরগুলো খাবারের ব্যাঘাত ঘটছে? সেই বাছুরগুলো তোমাকে দয়াবশত কি করছে? দয়াবশত বেশি উদ্গীরণ করছে মুখ দিয়ে, হয়তোবা তোমাকে দয়াও দেখাতে পারে,
হয়তো আমরা কোনো কিছু পরিপালন করার পরে, আচ্ছা মনে করো কোনো কিছু পরিপালন করছো তোমরা, দেখবে একটা সে পশু পাখি হোক বা যে কোনো হোক, ঠিক আছে, একটা মায়া চাপে না? যে কোনো একটা জিনিস পরিপালন করবে, বাড়িতে নাম রাখবে, ডাকলেই আসে তোমার কণ্ঠস্বর শুনে, হয় এমন? তাহলে তাদেরও মায়া আছে। এবারে এখানে উপমান্যু কি করতেন? গোচারণ করতেন। তাহলে গাভীগুলো তাকে চেনে, চেনে কিনা? সবাই তাকে চেনে। আর সেই সূত্রে কি হতে পারে যে গুরুদেব বলতে পারেন যে এই বাছুরগুলো তোমাকে দয়াবশত বেশি কি করে ফেনা উদ্গীরণ করে বা ফেনা বেশি ফেলায়, আর সেটা তুমি পান করে জীবনযাপন করছো। এতে তো কি বাছুরগুলোর কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়। তারপরে কি আছে দেখো, মৌনম তিষ্ঠন্তু। এবারে দেখো, স তথা ইতি প্রতিজ্ঞায় নিহারস্তা গা রক্ষত তথা প্রতিষিদ্ধ ভৈক্ষম নাস্রাতি ন চ অন্নত চরসি পয়ন পিবতি ফেনম ন উপযুক্তে। এবারে দেখো, এবার কি হয়েছে? তথা ইতি বলতে তাই হবে গুরুদেব, এবার থেকে আমি সেই বাছুরের যে ফেনা, ঠিক আছে, সেটাও আর পান করব না। তথা ইতি বলতে তাই হবে। তারপরে তিনি আবার প্রতিজ্ঞা করলেন। এবারে কি প্রতিজ্ঞা করলেন? সবকিছু বন্ধ, ঠিক আছে, সবকিছু বন্ধ। এবারে তিনি কি করতেন? এবারে ভিক্ষা করতেন না। তারপরে প্রথমবার ভিক্ষা করার পরে দ্বিতীয়বার আর ভিক্ষা করতেন না, ঠিক আছে। তারপরে সেই গাভীগুলো দুধ পান করতেন না। এবারে হচ্ছে সেই বাছুরগুলোর যে ফেনা, ঠিক আছে, সেটাও পান করতেন না। এবারে এরকম করে থাকতে থাকতে একদিন কি করেছিল দেখো, সকদাচিৎ অরণ্যে ক্ষুধার্ত অকত্রপত্রাণি অভাক্ষয়াৎ। সে একদিন এরকম করতে করতে কোনো কিছু পাঠ করতেন না, যেহেতু গুরুদেবের আদেশ নেই, অনুমতি নেই, সেই জন্য একদিন অরণ্যে কি করেছিল? আকন্দ পাতাগুলি খেয়ে ফেলেছিল, আকন্দ গাছের পাতাগুলি খেয়ে ফেলেছিল। আকন্দ গাছ, আকন্দ গাছ দেখেছো? এটা আবার কি গাছ? আকন্দ গাছ। আকন্দ গাছ হচ্ছে একটা হচ্ছে ঔষধি গাছের নাম। কিসের নাম? ঔষধি গাছের নাম। গাছটার নামই হচ্ছে আকন্দ। এই গাছের পাতা, এই গাছের পাতা খেয়ে ফেলেছিলেন। কে খেয়ে ফেলেছিলেন বলো তো? হ্যাঁ, উপমান্যু। কেন? তার প্রচন্ড খিদা ছিল, সে প্রচন্ড মানে খুবই ক্ষুধার্ত, সেই জন্য আকন্দ গাছের যে পাতাগুলি সেটা খেয়ে ফেলেছিল। আর এই আকন্দ গাছের ফুল হচ্ছে মহাদেবের পূজায় কাজে লাগে, মনে রাখবা। কার পুজোয়? মহাদেবের যে পূজা হয় সেখানে কাজে লাগে হচ্ছে আকন্দ গাছের ফুল। এবারে দেখো, এই পাতাগুলি খেয়ে ফেলেছিল। খাওয়ার পরে কি হয়েছে দেখো, সতই অকত্রপাত্রই ভক্ষিতই, সতই অকত্রপাত্রই ভক্ষিতই। কে আছে? খারকটু উষ্ণ বিপাকিভি চক্ষু উপহত অন্ধ অভবৎ। এবারে সে সেই আকন্দ গাছের পাতাগুলি খেয়ে বা উপমান্যু একদিন বনে আকন্দ গাছের পাতাগুলি খেয়ে, সেই আকন্দ গাছের পাতা খার, কটু আর তেতো, খার, কটু আর তেতো, এগুলো পরিপাকের মাধ্যমে তার দুটি চোখ অন্ধ হয়েছিল বা সে অন্ধ হয়ে গিয়েছিল। মানে চোখের পীড়া বলতে চোখের রোগ হয়ে কি হয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। খার, কটু আর তেতো এগুলো যখন পরিপাক করেছিল, মানে যখন আমরা খাই কোনো কিছু, চাওয়াই না, পরিপাক হয় কি না, ঠিক আছে, এগুলোর মাধ্যমে কি হয়েছিল? কে অন্ধ হয়েছিল বলতো? উপমান্যু অন্ধ হয়ে গিয়েছিল বা গিয়েছিলেন। তারপরে দেখো, স অন্ধ অপি চক্রমানহ কূপে আপাতত। সে যখন অন্ধ হয়ে গিয়েছিল বা উপমান্যু যখন অন্ধ হয়ে পড়েছিলেন, তখন সে বিচরণ করার সময় মানে যখন সে আসতে চেয়েছিলেন, মানে যেতে চেয়েছিলেন, সেটাকে হচ্ছে বিচরণ করার সময় কি করেছিল? একটি কুয়োয় পড়ে গিয়েছিল। কোথায় পড়েছিল? কুয়োয় পড়েছিল। তারপর কি হয়েছে জানো তোমরা? আজকে এই পর্যন্তই, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আচ্ছা, সর্বে মিলিত্বা একবারম বদন্তু পুনঃ মিলনঃ, উচ্চৈ বদন্তু পুনঃ মিলনঃ। আর যেসব ভাই বোন আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে, এটার আরেকটি পাঠ আসবে, মৌনম তিষ্ঠন্তু সর্বে মৌনম তিষ্ঠন্তু অহম কিম বদামি এত শৃণ্বন্তু। যেসব ভাই বোন আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে তোমাদেরও বলছি, এই যে পড়াটি উপমান্যু কথা, এই যে গদ্যাংশটি, একাদশ শ্রেণীর যে একটি গদ্যাংশ, এই গদ্যাংশের হচ্ছে আরেকটি পাঠ আসবে, সেটির জন্য অপেক্ষা করো। আর তোমাদেরও সবাইকে বলছি পুনঃ মিলনঃ। আর যদি আমার পড়া ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে হরিওম লিখে সেন্ড করো,
ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।